হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের যে এডুকেশন বিষয়টি রয়েছে সেখান থেকে আজকে ইউনিট নাম্বার 1 থেকে স্বাধীনতার পরবর্তী সময়ের যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখান থেকে আজকে ডে 6 এর ক্লাস নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমাদের অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে। তো আজকে ডে নাম্বার 6 এর ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট স্বাধীনতার পরবর্তী সময় ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু সেটা নিচ্ছি না, পুরো বছরে নিচ্ছি আমরা 299 টাকা। থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে 299 টাকা। এখানে তোমরা পেয়ে যাচ্ছ ইবুক, ওয়ান লাইনার কোশ্চেন্স, তোমরা পাচ্ছ সম্পূর্ণ পিডিএফ আকারে এমসিকিউজ ইত্যাদি, ইচ এন্ড এভরিথিং, লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস। চলো শুরু করছি। আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পিছিয়ে পড়া শ্রেণী এবং নারী শিক্ষা, সমাজতান্ত্রিক ধারণা, প্রধান অন্তরায় এবং উন্নয়নে ঐতিহাসিক সাংবিধানিক পদক্ষেপ সমূহ। বলছে প্রথমত অনুন্নত ও বা পশ্চাৎপদ শ্রেণীর সাধারণ ধারণা। প্রথমে সংজ্ঞা এবং সমাজতাত্ত্বিক ভিত্তি সম্পর্কে আমরা জেনে নেব। সাধারণ ধারণাটা কি? সমাজের যে বৃহৎ অংশ অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত এবং চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয়ে বংশ পরম্পরায় নিম্নমানের জীবনযাপন করছে, তারাই কিন্তু পিছিয়ে পড়া শ্রেণী, যেটাকে আমরা বলি ওবিসি, মানে আদার ব্যাচেলর ক্লাস। ওকে, দেন রয়েছে ঐতিহাসিক চিত্র। যদি আমরা এদের দেখি, প্রাচীন বর্ণাশ্রম প্রথায় শূদ্রদের কোনো কিন্তু সামাজিক অধিকার তাদের ছিল না। সমাজতাত্ত্বিক শ্রী এন কে দত্তের মতে জন্মসূত্রে মানুষ আজীবনের জন্য কোনো নির্দিষ্ট জাতির অন্তর্ভুক্ত হয়ে পড়ে। পিছিয়ে পড়া শ্রেণীর অন্তর্গত স্তর সমূহ বলছে ভারতীয় সমাজ ব্যবস্থা এবং সংবিধানে প্রধানত 5টি স্তরকে অনুন্নত শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন নারী সমাজ, তপশিলি জাতি, আমরা যাকে এসসি বলছি, শিডিউল কাস্ট, আচ্ছা, দেন তপশিলি উপজাতি, শিডিউল ট্রাইব, দেন রয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণী মানে ওবিসি, দেন অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী ইডব্লিউএস। ওকে, তো নারী শিক্ষার প্রধান সমস্যা এবং অন্তরায় সমূহগুলো, অন্তরায় মানে বাধাগুলো কি কি রয়েছে? প্রথমে সামাজিক বাধা আসে, যেমন রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এবং ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, অভিভাবকদের চরম উদাসীনতা এবং বাল্য বিবাহের প্রথা এখনো কিন্তু নারী শিক্ষার অন্যতম বড় অন্তরায় বা বাধা। দেন আর্থিক সংকট, চরম দারিদ্র, অপুষ্টি এবং দারিদ্র্যের কারণে মেয়েদের পড়াশোনা বন্ধ রেখে অল্প বয়সী বিভিন্ন শিশুশ্রমে বা গৃহকর্মে নিযুক্ত করায় বাধ্যবাধকতা দেখা যায় ভারতবর্ষে এখনো অনেক জায়গায়। দেন পরিকাঠামোগত অভাবের মধ্যে যদি বলতে চাই, তাহলে সামাজিক নিরাপত্তার চরম অভাব, যাতায়াতের উপযুক্ত পরিবহন ব্যবস্থার সমস্যা, পৃথক বালিকা বিদ্যালয়ের অভাব এবং বাস্তবমুখী ত্রুটিপূর্ণ পাঠ্যক্রমও কিন্তু এর জন্য ভীষণভাবে দায়ী। ওকে, নেক্সট, নারী শিক্ষার উন্নয়নে সরকারি পদক্ষেপ এবং সাংবিধানিক ধারাগুলো কি রয়েছে? প্রথমে সংবিধানের 15 নং ধারায় বলা হয়েছে, প্রধান উদ্দেশ্য সরকার কোনো নাগরিকের প্রতি কেবল লিঙ্গের ভিত্তিতে বৈষম্য বা পৃথক করতে কিন্তু পারবে না, এটা সাংবিধানিক অধিকার কিন্তু দেওয়া হয়েছে। নেক্সট, সংবিধানের 16 নং ধারায় কি বলা হয়েছে? সরকারি চাকরির ক্ষেত্রে নারী পুরুষ উভয়কেই সমান অধিকার দিতে হবে, এটা সাংবিধানিক অধিকার কিন্তু নারীদের। দেন বলছে দুর্গাবাই দেশমুখ কমিটি গঠন হয়েছিল নারী শিক্ষার সার্বিক প্রসারে গঠিত প্রথম ভারতীয় নারী শিক্ষা কমিটির নাম ছিল দুর্গাবাই দেশমুখ কমিটি, যেটা 1958-এ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। দেন রয়েছে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, যেটাকে KGBV বলি আমরা। তো অনগ্রসর বা পিছিয়ে পড়া শ্রেণীর মেয়েদের জন্য বিশেষ আবাসিক বিদ্যালয়। আবাসিক বিদ্যালয় বলতে যেই বিদ্যালয়ে হস্টেল টাইপের ব্যবস্থা থাকে তাকে আমরা আবাসিক বিদ্যালয় বলি। এটা গড়ে উঠেছিল জুলাই 2004-এ। দেন কন্যাশ্রী প্রকল্প কি বলছে? পশ্চিমবঙ্গ সরকারের বিশ্বখ্যাত আর্থিক সহায়তা প্রকল্প, যা বাল্য বিবাহ রোধে কিন্তু সহায়তা অনেকটা পেয়েছে। তো রাজ্যভিত্তিক ফ্ল্যাগশিপ স্কিম ছিল এটা, এবং তোমরা বলতে পারো যে এটা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা দারুণ একটা প্রকল্প, তার কারণ এই প্রকল্পের মধ্যে দিয়ে কিন্তু নারীর যে বিবাহর যে বয়স, সেই বয়সটা কিন্তু অনেকটাই কিন্তু বাড়ানো গেছে। অর্থাৎ কি, আগে যেখানে বাল্য বিবাহ ছিল সেই বাল্য বিবাহটা অনেকটাই রোধ করা গেছে এই প্রকল্পের মধ্যে দিয়ে। ঠিক আছে, ওকে। তো তপশিলি জাতি, যেটাকে এসসি আমরা বলছি, এর শিক্ষার সমস্যা এবং পটভূমির কথা যদি বলি, প্রথমে আসবে ঐতিহাসিক সংজ্ঞা। 1928 সালে সাইমন কমিশন প্রথমবার অস্পৃশ্য জাতি এই কথাটি কিন্তু ব্যবহার করেছিল। 1935 সালের ভারত শাসন আইনে প্রথম তপশিলভুক্ত শব্দবন্ধ কিন্তু চালু হয়েছিল। দেন বলছে হরিজন থেকে এসছে, যারা হরিজনের মানুষ ছিল তাদের থেকে এসসি কথাটি এসছে। 1935 সালে মহাত্মা গান্ধী অস্পৃশ্যদের হরিজন কিন্তু নাম দিয়েছিল,
পরবর্তীতে 1950 সালের সংবিধানে শিডিউলড কাস্ট হিসাবে কিন্তু তাদেরকে অভিহিত করা হয়েছিল, বা সংক্ষেপে আমরা যেটা এসসি বলে জানি। দেন আইনি সুরক্ষা, 1955 সালে অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ হয়েছিল, যা নাগরিক অধিকার সুরক্ষা আইন 1976 দ্বারা কিন্তু কার্যকর এবং কঠোর করা হয়েছিল। দেন বলছে শিক্ষার প্রধান বাধার কথা যদি বলি, অভিভাবকদের চরম নিরক্ষরতা এবং অসচেতনতা কিন্তু বিদ্যালয়ে উপযুক্ত শিক্ষণ পরিবেশের অভাব এবং চরম আর্থিক দৈন্যদশা কিন্তু এর জন্য ভীষণ দায়ী এই এসসি এসটিদের কিন্তু শিক্ষায় পিছিয়ে পড়ার ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে, এবার তপশিলি উপজাতি এসটি এর শিক্ষা এবং ভৌগোলিক বাস্তবতার কথা যদি বলি, তাহলে প্রথমে আসবো আমরা ভৌগোলিক এবং সামাজিক অন্তরায় যেটা রয়েছে। দুর্গম বাসস্থান, কি বলছে, অত্যন্ত দুর্গম পাহাড়ি এবং জঙ্গল সংলগ্ন অঞ্চলে বসবাসের ফলে কিন্তু মূল সভ্য সমাজের সাথে যোগাযোগের অভাব কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। এবার সামাজিক বিচ্ছিন্নতার কথা যদি বলি, সমাজতত্ত্ববিদ গিলিনের মতে এসটি হলো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী আদিম গোষ্ঠী যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে, যেমন কোল, ভিল, সাঁওতাল, শবর, এই সমস্ত জাতিগুলো রয়েছে। দেন শিক্ষাগত সংকট এবং ভাষাগত বাধা একটা কাজ, এখানে বলছে মাতৃভাষার অনীহা, সাঁওতালি বা বড়কের মতো নিজস্ব ভাষা থাকলেও দীর্ঘদিন বিদ্যালয়ে উপযুক্ত পাঠ্যপুস্তকের অভাব ছিল কিন্তু এদের মধ্যে। দেন বলছে শিক্ষক ও বৃত্তির অভাব, দুর্গম এলাকায় দক্ষ শিক্ষকের ঘাটতি এবং বৃত্তিমূলক শিক্ষার অভাব কিন্তু শিক্ষার্থীদের পড়াশোনায় কিন্তু ধরে রাখার অন্যতম প্রধান একটি অন্তরায় হিসাবে পরিচিতি লাভ করেছে। তো এবার ওবিসিদের ক্ষেত্রে আমি বলবো যে শিক্ষা এবং কমিশন সমূহ, বলছে কালেলকর কমিশন 1953-তে এটা স্টাবলিশড হয়েছিল। ডক্টর আম্বেদকরের চাপে গঠিত এই কমিশন 1955 সালে রিপোর্ট পেশ করেছিল এবং 52% সংরক্ষণ ও সারা দেশে 2399টি অনগ্রসর জাতির তালিকা কিন্তু এই কমিশন তৈরি করেছিল। এবং মন্ডল কমিশনের কথা যদি বলবো আমরা, 1979-এ কি বলছে, বিপি মন্ডলের নেতৃত্বে গঠিত এই কমিশন 1980 সালে রিপোর্ট দিয়েছিল এবং সরকারি চাকরি ও শিক্ষায় 27% সংরক্ষণের ঐতিহাসিক সুপারিশও করেছিল। জাতীয় কমিশন আইন 1993 অনগ্রসর সম্প্রদায়ের জন্য আইনগত ভিত্তিদান করতে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন আইন কিন্তু প্রণয়ন করাও হয়েছিল এখানে। ক্লিয়ার? ওকে, এবার অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, যেটাকে আমরা ইডব্লিউএস বলছি, এদের শিক্ষা সংরক্ষণের ক্ষেত্রে 10% কথা বলা হয়েছিল। 103তম সংবিধান সংশোধনী আইন 2019 সালে বলছে যোগ্যতার শর্তাবলী, পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হলে মানে হতে হবে এবং মোট জমির পরিমাণ 5 একরের নিচে হতে হবে। আবাসিক মানদণ্ড বলছে শহরাঞ্চলে আবাসন 1000 বর্গফুটের কম হতে হবে এবং পরিবারের একটি বৈধ বিপিএল রেশন কার্ড থাকতে হবে এবং শংসাপত্রের মেয়াদ, জারি করা ইডব্লিউএস শংসাপত্রটি কেবলমাত্র এক আর্থিক বছরের জন্যই কিন্তু বৈধ হবে। মানে একটি বছরের জন্য, আর্থিক বছর বলতে কি বুঝি আমরা, 1 এপ্রিল থেকে শুরু করে 31 এপ্রিল থেকে শুরু করে 31 মে পর্যন্ত যদি আমরা বলি, না 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত, মানে পরবর্তী বছরে না 31 মে পর্যন্ত হবে। মার্চ 1 এপ্রিল থেকে শুরু করে পরের বছরে 31 মার্চ ওকে পর্যন্ত, এটাকে আমরা আর্থিক বছর বলি, একটা আর্থিক বছর। ক্লিয়ার? যেটাকে ফাইন্যান্সিয়াল ইয়ার বলা হয়। ঠিক আছে, এবার বলছে আইন ও সমসুযোগের ঐতিহাসিক সময়রেখা। 1948-এ রাষ্ট্রসংঘের ইউএনও মানবাধিকার সনদের 26 নং অনুচ্ছেদে শিক্ষার সার্বিক অধিকার স্বীকৃত হয়েছিল। 1955 থেকে 1976-এ অস্পৃশ্যতা বিরোধী আইন 1955 পাশ হয়েছিল এবং তা সংশোধন করে কঠোর নাগরিক অধিকার সুরক্ষা আইন 1976 প্রবর্তন করা হয়েছিল। দেন 1989-90 সালে বলছে অত্যাচার নিরোধক আইন প্রণয়ন এবং তপশিলি জাতি ও উপজাতিদের সুরক্ষায় তা কার্যকর করা হয়েছিল। দেন 2010 সালে 1 এপ্রিল থেকে ঐতিহাসিক শিশুর বিনামূল্য ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন, যেটা আরটি অ্যাক্ট 2009 দেশ জুড়ে কিন্তু কার্যকরও হয়েছিল। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস। যারা উচ্চ মাধ্যমিক বিভিন্ন স্কুলগুলোতে পড়ছো 3rd সেমিস্টারে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।